আসসালামু আলাইকুম দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ শিরোনাম। জোটের রাজনীতির বেড়াজালে যেভাবে আটকা পড়েছে জামায়াত, সুযোগ খুঁজছে বিএনপি। চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, চালক হেলপার সহ গ্রেপ্তার ৩। ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক। ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড, ভারতের পাপের শাস্তি শুরু। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের রাজনীতি সরগরম হয়ে উঠছে। নির্বাচন সামনে রেখে কয়েকটি জরিপ প্রকাশের পর ভোটের হিসাব নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন জোট গঠন নিয়ে চলছে নানা নাটকীয়তা। বাংলাদেশে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জোট গঠনে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। আসন নিয়ে মান অভিমান এবং জোট থেকে বেরিয়ে যাওয়ার খবর নির্বাচনের আগে এক নতুন উত্তেজনার জন্ম দেয়। অতীতে নির্বাচনী জোট গঠনে কখনো নায়ক ও খলনায়কের ভূমিকায় ছিলেন জাতীয় পার্টি ও হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৯৯ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট গঠনের সময় তিনি ছিলেন অন্যতম শীর্ষ নেতা। কিন্তু ২০০১ সালের নির্বাচনের আগে আগে তিনি যোগ দিয়েছিলেন আওয়ামী জোটে। ২০০৭ সালে 111-এর আগে এরশাদকে ঘিরে নানা নাটকীয়তা ঘটেছিল। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল ২২ জানুয়ারি। এর আগে দর কষাকষিতে নামেন এরশাদ। তিনি বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন জোটে থাকবেন না আওয়ামী লীগের সঙ্গে থাকবেন তা নিয়ে এক এক দিন এক এক রকম বক্তব্য দিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে সেনা নিয়ন্ত্রিত সরকার গঠন করা হয়। ২০১৮ সালের নির্বাচনে এরশাদ আওয়ামী জোটে যোগ দেন। ২০১৪ সালের নির্বাচনের আগেও তিনি নির্বাচনে যোগ না দেওয়ার নাটক করেছিলেন। উদ্দেশ্য হল আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করে মন্ত্রী ও বিরোধী দল উভয় পদ নেওয়া। কোরবানির গরুর মতো তিনি ও তার দলকে নিলামে ওঠাতেন, যদিও তিনি বহু আগেই দিল্লির কাছে বিক্রি হয়েছিলেন। ফলে নানা নাটকীয়তা শেষে তিনি আওয়ামী লীগের গোয়ালে যোগ দিতেন। এবারের নির্বাচনের আগে জোট নিয়ে নাটকীয় ও অভাবনীয় ঘটনা ঘটেছে। চরমনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার ফর্মুলা দিয়েছিলেন। তাতে অন্য কয়েকটি ইসলামপন্থী দলের সঙ্গে জামায়াত যোগ দেয়। গঠিত হয় ৮ দলীয় জোট। জামায়াতের আমির সফর করেন চরমনাইয়ের দরবারে। বৃহৎ ইসলামপন্থী দল হিসেবে জামায়াত হয়ে ওঠে এই জোটের প্রধান দল। জোটে পরে যোগ দেয় আরও ৩টি দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কর্নেল অব অলি আহমেদের লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি যোগ দেওয়ার পর ইসলামী আন্দোলনে অস্বস্তি শুরু হয়। এনসিপি জোটে যোগ দেওয়ার পর থেকে নতুন কৌশল গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি দাবি করে ১৪৩টি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আসনটিও ছিল। এছাড়া সাতক্ষীরা সহ জামায়াত প্রভাবিত এলাকায় আসন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার আসন দাবি করে দলটি। আসন বণ্টনের শেষ পর্যায়ে এসে এ ধরনের দাবির মধ্য দিয়ে চরমনায়ের পীরের বার্তাটি স্পষ্ট হয়ে যায়। শেষ পর্যায়ে এসে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় তাদের কমপক্ষে ৮০ আসন দিতে হবে। আসন নিয়ে ইসলামী আন্দোলন শুরু থেকে জামায়াতের উপর চাপ সৃষ্টি করতে থাকে। প্রথমে দলটির জন্য ৪০ আসন ছাড়া হয়, পরে ৪৫টিতে গিয়ে দাঁড়ায়। এর সঙ্গে ৬ থেকে ৭টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ইসলামী আন্দোলন ৮০ আসনের জন্য ছিল অনড়। জোটে অন্য শরিকরা চরমনায়ের পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অপরদিকে ৮০ আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামায়াতের, কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাতছাড়া হবে না, একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো। এছাড়া সাম্প্রতিক জরিপগুলোয় ইসলামী আন্দোলনের ভোট এসেছে ৩ থেকে ৪%, অপরদিকে এনসিপির এসেছে ৬ থেকে ৭%। ফলে ৩% ভোট নিয়ে এত বেশি সংখ্যক আসন ছাড় দেওয়ার ব্যাপারে অন্য ইসলামপন্থী দলগুলোর পক্ষ থেকে আপত্তি আসে। জামায়াতের টার্গেট ছিল ২০০ আসনে নির্বাচন করা, কিন্তু তা শেষ পর্যন্ত দাঁড়ায় ১৯০টিতে। এখন জোট থেকে বের হয়ে যাওয়ায় ইসলামী আন্দোলনকে ২৬৬ আসনে আলাদা নির্বাচন করতে হবে। বিএনপির পক্ষেও দলটির সঙ্গে এখন সমঝোতার কোনো সুযোগ নেই। ইসলামী আন্দোলনের ৩ থেকে ৪% কাছাকাছি ভোট আছে বলে মনে করা হলেও অতীতে কখনো দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়নি, বরং সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর জামানত হারানোর রেকর্ড আছে। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে ধারণা করা হয়েছিল ইসলামপন্থী জোটের বিপরীতে জাতীয়তাবাদী ধারার বড় আকারের জোট গঠিত হবে। এনসিপি সেই জোটের সঙ্গে সম্পৃক্ত হবে। বিএনপির পক্ষ থেকে প্রথম দিকে এনসিপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছিল। এনসিপির ভেতরেও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আগ্রহ ছিল, কিন্তু যখন নির্বাচনী জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয় তখন বিস্ময়করভাবে এনসিপিকে জোটে নেওয়ার ব্যাপারে বিএনপি তেমন আগ্রহ দেখায়নি। বিএনপির এই অনাগ্রহের পেছনে নানা
মহলের ভূমিকা ছিল। শেষ পর্যন্ত এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়। রাজনৈতিক দল হিসেবে এনসিপি যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য দেশি বিদেশি একটি মহল শুরু থেকেই তৎপর ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটারদের মধ্যে যে নতুন মেরুকরণ ঘটছে তার চিত্র ফুটে উঠছে সাম্প্রতিক জরিপগুলোয়। বিপুল পরিমাণ সুইং ভোটার এবার নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। নির্বাচনে কোন দল কত আসন পাবে তার প্রকৃত চিত্র পাওয়া কঠিন হলেও দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান যে কম হবে তা নিশ্চিত করে বলা যায়। একই সঙ্গে তরুণ ও নারী ভোটারদের মনোভাবে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন জরিপে ভোটারদের মনোজগতের পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ পর্যন্ত বড় আকারে যেসব জরিপ পরিচালিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে পতিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেখানে এনসিপি 7% মতো ভোটারের সমর্থন পাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই বড় আকারের একটি জরিপের ফল প্রকাশ করে গত বছরের ডিসেম্বরে। সেখানে প্রশ্ন করা হয়েছিল, যদি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন। জবাবে 30% মানুষ বিএনপির কথা বলেছেন। জামায়াতকে ভোট দিতে চান 26%। এরপরই রয়েছে এনসিপি 6%, জাতীয় পার্টি 5% ও ইসলামী আন্দোলন বাংলাদেশ 4%। জরিপে অংশ নেওয়া 7% মানুষ বলেছেন কাকে ভোট দেবেন সেই বিষয়ে তারা এখনও নিশ্চিত নন, আর 11% বলেছেন তারা রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না। ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ টেলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 9টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। শীর্ষ এই কর্মকর্তা হলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। আধা ঘণ্টার এই বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলি বৈঠকের খবর নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি। ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, বিশেষত নন্দা দেবী জাতীয় উদ্যান ও বিশ্বখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্সের কাছাকাছি এলাকাগুলোতে, যা আগুন নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমান বাহিনীকে হেলিকপ্টার ব্যবহার করতে বাধ্য করেছে। দর্শক, এই ছিল এখনকার বিশেষ খবর। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।